রুগ্ন এবং সারাক্ষণ রোগে ভোগা এক বাঙালি ছেলে একসময় হয়ে উঠেছিলেন ভারতের সব থেকে বড় কুস্তিগির ভবেন্দ্র মোহন সাহা। মাত্র ৩৩ বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু এই ছোট্ট জীবনকালে তিনি শুধু কুস্তিতেই নয়, বাঙালি হিসেবে সার্কাস দেখিয়ে এশিয়ার বহু দেশের মানুষকে মুগ্ধ করেছিলেন। ভবেন্দ্র মোহন সাহার নাম আজ হয়তো বাঙালি ভুলে গেছে, কিন্তু এমন একটা সময় ছিল যখন বাঙালিদের গর্ব ছিলেন এই মহান কুস্তিগির এবং সার্কাস শিল্পী। কলকাতার বিডেন স্ট্রিটে বাস করতেন উপেন্দ্রনাথ সাহা। এই উপেন্দ্রনাথ সাহার ৯ ছেলে, তাদের মধ্যে পঞ্চম সন্তান ছিলেন ভবেন্দ্র মোহন সাহা। 1890 সালে তার জন্ম। ছোটবেলায় ভবানী নামে ডাকা হতো তাকে। উপেন্দ্রনাথ নিজের শরীর সম্পর্কে ভীষণ সচেতন থাকতেন সব সময়, কিন্তু তার এই পঞ্চম সন্তান ভবানী ছিলেন ভীষণ রুগ্ন। শুধু তাই নয়, প্রায়ই নানান রোগে ভুগতেন তিনি। ছোটবেলায় বেশ কয়েকবার ম্যালেরিয়া হয় তার। যেহেতু উপেন্দ্রনাথের টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাই প্রত্যেকবারই সঠিক চিকিৎসার মাধ্যমে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনতে পারতেন নিজের ছেলেকে। কিন্তু উপেন্দ্রনাথ মনে মনে ভবানীকে নিয়ে বেশ অখুশি ছিলেন। তার এবং বাকি ছেলেদের শরীর এত সুন্দর, শুধু ভবানী রুগ্ন, এই নিয়ে বেশ চিন্তিতও ছিলেন উপেন্দ্রনাথ। তবে সমস্ত চিত্রটা একদিনেই বদলে গেল। ভবানী সেদিন পাঠশালা থেকে ফিরছিলেন। কোনো একটি কারণে তার সঙ্গে একজনের বচসা হয়। যার সাথে বচসা হয়েছিল সে ভীষণই মারতে থাকে ভবানীকে। রুগ্ন ভবানীকে সেই প্রহার মুখ বুজে সহ্য করতে হয়েছিল। ঠিক পরের দিনই তিনি গেলেন অতীন্দ্র কৃষ্ণ বসুর কাছে। এই অতীন্দ্র কৃষ্ণ বসু ছিলেন একজন কুস্তিগির এবং কুস্তির প্রশিক্ষক। সবাই তাকে চিনত খুদি বাবু নামে। এই খুদিবাবুই 1926 সালে প্রতিষ্ঠা করেছিলেন সিমলা ব্যায়াম সমিতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর তত্ত্বাবধানে এই ব্যায়াম সমিতি গঠিত হয়েছিল। সকালে কুস্তির আখড়া হলেও সেটা ছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের অস্ত্র চালনা এবং শরীর চর্চা শেখার প্রধান কেন্দ্র। সে এক ভিন্ন গল্প, অন্য কোনো একদিন বলবো। যাগে, এই খুদিবাবুর তত্ত্বাবধানে খুব অল্প দিনের মধ্যেই ভবানী হয়ে উঠলেন একজন পাকা কুস্তিগির। এরপরেই নাম দিতে শুরু করলেন কুস্তির নানান প্রতিযোগিতায়, আর একের পর এক বড় বড় কুস্তিগিরকে পরাজিত করতে শুরু করলেন ভবানী। খুব অল্প দিনের মধ্যেই খ্যাতির শিখরে পৌঁছলেন তিনি। এরপর ভর্তি হলেন খেতুবাবুর আখড়ায়। সবকিছুই ঠিকঠাক চলছিল। এমন সময় বাবাকে হারালেন ভবানী। বাবা মারা যেতেই বর্ধিষ্ণু পরিবার ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। অর্থের অভাব বাসা বাঁধলো পরিবারে। এই অবস্থায় শুধুমাত্র কুস্তি লড়ে খুব বেশি উপার্জন করার উপায় ছিল না ভবানীর কাছে। আর খালি পেটে কুস্তি লড়াও যায় না, তাই সে ছোটখাটো চাকরির চেষ্টা করতে শুরু করলো। আর ঠিক তখনই ভবানীর উপর নজর পড়লো সেই সময়কার ভারত বিখ্যাত বডি বিল্ডার করিরাম মূর্তি নাইডুর। তিনি একাধারে ছিলেন বডি বিল্ডার আর অন্যদিকে ছিলেন সার্কাস কোম্পানির মালিক। তিনি ভবানীকে চাকরি দিলেন নিজের সার্কাসে। মা রাজি হবেন না জেনে ভবানী রাতারাতি বাড়ি ছেড়ে সার্কাস দলের সঙ্গে যোগ দিলেন। এরপর শুরু হলো ভবানীর জীবনের নতুন অধ্যায়। কখনো 2 হাত দিয়ে ফিয়াট গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছেন, তো কখনো তার পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে হাতি। শুধু ভবানীর কার্যকলাপ দেখার জন্য হাজার হাজার টিকিট বিক্রি হতে শুরু করলো ভারত তথা এশিয়ার বহু দেশে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ভবানীকে। তার বলিষ্ঠ দেহ এবং অদ্ভুত শক্তিশালী কার্যকলাপের জন্য তিনি পেলেন ভীম উপাধি। লোকের মুখে তখন একটাই নাম, ভীম ভবানী। কে বলে বাঙালি শুধু মাছ আর ভাত খেয়ে ঘুমোতে ভালোবাসে? স্বাধীনতা সংগ্রামের মাঠেই হোক কিংবা কুস্তির আখড়াই হোক, বাংলা সবসময় তার বীর সন্তানদের জন্ম দিয়েছে। আমরা তাদের মনে রাখতে পারিনি, তাদের অনুসরণ করতে পারিনি, তাদের যোগ্য উত্তরসূরি হয়ে উঠতে পারিনি। তাই বাঙালির আসল পরিচয় ঢাকা পড়ে গেছে অনেক সময়, যেমন ঢাকা পড়েছিলেন ভীম ভবানী। মাত্র 33 বছর বয়সে এই মহান বাঙালি বীরের জীবনাবসান ঘটে। কিন্তু এই 33 বছরের জীবদ্দশায় ভীম ভবানী সমগ্র বাঙালি জাতিকে অসংখ্য গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। গোটা আলটিমেট মোটিভেশন টিম কর্নিশ জানায় বাংলার এই বীর সন্তানকে।